আসসালামু আলাইকুম। আমি সাইদ পড়াশোনা করছি সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে। ওয়েলকাম টু সাইদস স্মার্ট স্টাডি। আজকের ভিডিওতে আমরা রাইট ফর্ম ভার্বের কিছু গুরুত্বপূর্ণ রুল দেখব, যেগুলা বিভিন্ন এডমিশন, একাডেমিক এবং জব পরীক্ষায় এসে থাকে। বিশেষ করে একাডেমিকের জন্য এগুলা অনেকটা উপকার হবে। আজকের ভিডিওতে থাকবে বেসিক রুল, টু ইয়ার রুল, এক্সেপশন, প্রিপোজিশন, মডাল, ডিড ইত্যাদি। সো আজকে দেরি না করে আমরা আমাদের প্রথম রুলে চলে যাই। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আফটার মডাল ভার্বের পরে সাধারণত বি1 হয়। এটা হচ্ছে আমাদের 1 নম্বর রুল। যেমন মডাল ভার্বগুলো হচ্ছে ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, শ্যাল, শুড ইত্যাদি। এগুলা পরে সাধারণত ভার্বের বেস ফর্ম হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পল দেখব। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলটা হতে পারে এরকম, হি ক্যান প্লে ক্রিকেট। হি ক্যান প্লে ক্রিকেট। এখানে হচ্ছে ক্যান হচ্ছে মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়েছে। আরেকটা উদাহরণ আমরা বলতে পারি, ইউ শুড স্টাডি রেগুলারলি। ইউ শুড স্টাডি রেগুলারলি। ওয়াই ও ইউ শুড স্টাডি রেগুলারলি। এখানে শুড হচ্ছে মডাল ভার্ব, যেমন এই যে এখানে আমাদের মডাল ভার্বের তালিকা আছে। এখানে শুড হচ্ছে মডাল ভার্বের পরে ভার্বের বি1 ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম আর কি, যেটাকে আমরা প্রেজেন্ট ফর্ম বলে থাকি। যেমন এখানে স্টাডি হচ্ছে প্রেজেন্ট ফর্মে। এখন আমরা 2 নাম্বার রুল দেখব। 2 নাম্বার রুল হচ্ছে ডিড এর পরে সাধারণত বি1 ফর্ম হয়। যেমন আমরা এর উদাহরণ স্বরূপ আমরা দেখতে পারি, ডিড ইউ গো দেয়ার। ডিড ইউ গো। এই জায়গায় আমরা ডিড ইউজ করেছি এবং ডিড এর পরে আমাদের গো ইউজ করতে হবে। যেহেতু আমরা ডিড ইউজ করেই ফেলেছি, সেহেতু আমাদের গো এখানে প্রেজেন্ট ফর্ম হবে, মানে বি1 ইউজ করতে হবে। আর যদি আমরা ডিড এখানে প্রশ্ন না করতাম, তাহলে সেন্টেন্সটা ছিল এরকম, ইউ ওয়েন্ট দেয়ার, মানে তুমি সেখানে গিয়ে গেছো। এখন যদি আমরা প্রশ্ন করি ডিড ইউ ওয়েন্ট দেয়ার, তাহলে সেটা ভুল হবে, কারণ যেহেতু আমরা ডিড ইউজ করে ফেলেছি, সেই জায়গায় পরে ওয়েন্টের পরিবর্তে বি1 ব্যবহার করতে হবে, যেমন এখানে গো। সো এই রুলটা কিন্তু অনেকেই আমরা জানা সত্ত্বেও অনেক জায়গায় ভুল করে ফেলি। তো এই রুলটা সবাই খুব ভালো করে জেনে রাখবেন। আচ্ছা, আরেকটা উদাহরণ যদি আমরা খেয়াল করি, হি ডিড নট গো দেয়ার। এই জায়গায় আমরা ডিড ব্যবহার করে ফেলেছি, সো পরবর্তীতে গো হবে। এখন আমরা 3 নাম্বার রুলে চলে যাব। 3 নাম্বার রুল হচ্ছে ইনফিনিটিভের পরে সাধারণত বি1 ফর্ম হয়। সাধারণত টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। যদি আমরা লক্ষ্য করি, এই জায়গায় টু যখন ইনফিনিটিভ, তখন এরপরে ভার্বের বেস ফর্ম হয়। অর্থাৎ টু যখন ইনফিনিটিভ হিসাবে কাজ করবে, তখন এরপরে ভার্বের বি1 ফর্ম হয়, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম। উদাহরণ যদি আমরা লক্ষ্য করি, হি লাইকস টু। উদাহরণ হিসেবে আমরা যদি বলি, সে wants to read books। এই জায়গায় টু ইনফিনিটিভ এবং যার পরে ভার্বের বেস ফর্ম অর্থাৎ বি1 ব্যবহৃত হয়েছে। এখানে রিড হচ্ছে বি1। তবে এর কিছু এক্সেপশনাল রুল রয়েছে, যেগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলা চাকরির পরীক্ষায় আসে। তো এগুলো আমি 5 স্টার বলবো, পরীক্ষায় আসলে এগুলো থেকে সাধারণত এসে থাকে। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, বি ইউজ টু, গেট ইউজ টু। এগুলার পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি হয়। পূর্বে আমরা দেখেছি টু যখন ইনফিনিটিভ হিসাবে কাজ করে, তখন এরপরে বি1 হয়। কিন্তু উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, বি ইউজ টু, গেট ইউজ টু, এগুলোর পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি করতে হয়, কারণ এগুলা ইনফিনিটিভ হিসাবে কাজ করে না, এগুলো প্রিপোজিশন হিসাবে কাজ করে। প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। এই জায়গায় টু হচ্ছে ইনফিনিটিভ প্রিপোজিশন। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে, আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ।
এই জায়গায় লুক ফরওয়ার্ড টু আমাদের এক্সেপশনাল রুল ব্যবহৃত হয়েছে, অর্থাৎ লুক ফরওয়ার্ড টু এখানে প্রিপোজিশন হিসাবে, অর্থাৎ লুক ফরওয়ার্ড টু এই জায়গায় টু প্রিপোজিশন হিসেবে কাজ করেছে, যার ফলে এখানে হেয়ার ভার্বের হিয়ারিং ফর্ম হয়েছে আর কি। যার ফলে যেমন আরেকটা উদাহরণ যদি আমরা লক্ষ্য করি, আই এম ইউজড টু ওয়াকিং আপ আর্লি, মানে আমি সকালে ঘুম থেকে উঠে অভ্যস্ত। এই জায়গায় এম ইউজ টু ব্যবহৃত হয়েছে, যার ফলে এরপরে ভার্বের সাথে আইএনজি হয়েছে। এখন আমরা রুল নাম্বার 4 খেয়াল করব। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। হি, শি, ইট এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আই, উই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, বাকি সব হচ্ছে থার্ড পারসন। হ্যাঁ, সেক্ষেত্রে হি, শি, ইট হচ্ছে থার্ড পারসন। আর থার্ড পারসন যখন সিঙ্গুলার হবে তখন ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। এই জায়গায় হি, শি, ইট এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই এগুলো পরে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। যেমন উদাহরণ হিসাবে বলা যেতে পারে, হি, এই জায়গায় হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, হি মানে একজন, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাই এর ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। আরেকটা উদাহরণ যদি বলি, she reads books, সে বই পড়ে। এই জায়গায় হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের সাথে এস বাই এস হয়েছে। এখন আমরা রুল নাম্বার 5 খেয়াল করি। রুল নাম্বার 5 হচ্ছে প্রিপোজিশনের পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি হয়, অর্থাৎ কোনো সেন্টেন্সে প্রিপোজিশন থাকলে এবং এরপরে যদি ভার্ব আসে তাহলে ওই ভার্বের সাথে আইএনজি ফর্ম করতে হবে, মানে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন আমরা উদাহরণ হিসেবে যদি বলি, হি, এই জায়গায় উইদাউট হচ্ছে একটা প্রিপোজিশন, যার পরে এরপরে টেল ভার্ব আসছে এবং টেল ভার্বের সাথে আইএনজি ফর্ম ব্যবহৃত হয়েছে, যেহেতু উইদাউট একটা প্রিপোজিশন। আরেকটা উদাহরণ লক্ষ্য করি, আফটার ফিনিশ এই জায়গায় আফটার হচ্ছে একটা প্রিপোজিশন, যেহেতু আফটার প্রিপোজিশন এরপরে ভার্ব আসছে তাই ভার্বের সাথে আইএনজি ফর্ম ব্যবহার করতে হবে। সুতরাং ফিনিশিং হচ্ছে ভার্বের সাথে একটা আইএনজি ফর্ম, এই জায়গায় ফিনিশ দিলে ভুল হবে। কোনো সেন্টেন্সে যদি হোয়াইল থাকে তাহলে ওই সেন্টেন্সটির সাধারণত কন্টিনিউয়াস টেন্স হয়, তখন ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হয়। যেমন আমরা উদাহরণ হিসেবে যদি লক্ষ্য করি, হোয়াইল এই জায়গায় হোয়াইল আছে এবং হোয়াইল থাকার ফলে ভার্বের সাথে আইএনজি নিতে হবে। এই জায়গায় ওয়াক হচ্ছে ভার্ব, এর সাথে আইএনজি ফর্ম ব্যবহৃত হচ্ছে। হোয়াইল আই ওয়াকিং আই সো হিম, এই জায়গায় যদি আমরা আই ইউজ করি সেজন্য আই এর পরিবর্তে একটা ওয়াজ দিতে হবে। হোয়াইল আই ওয়াজ ওয়াকিং আই সো হিম, যখন আমি হাতে ছিলাম তখন আমি তাকে দেখেছিলাম। আর যদি আমরা আই না দেই, শুধু হোয়াইল ওয়াকিং দেই তাহলে ঠিক আছে। আর যদি আই ব্যবহার করি ওয়াজ দিতে হবে, অথবা আই ছাড়া আমরা সেন্টেন্সটা বলতে পারি এভাবে, হোয়াইল ওয়াকিং আই সো হিম, দুটো সেন্টেন্সই কারেক্ট। এখন আমরা রুল 7 খেয়াল করব। এই রুলটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা থেকে এডমিশন সহ, একাডেমিক সহ এবং জবের মধ্যেও এখান থেকে প্রশ্ন আসে। সো টেন্স থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে তাহলে সাধারণত এই টেন্সটা থেকেই আসে, অর্থাৎ সিন্স বা ফর এর ব্যবহার থেকেই আসে। আমরা মনে রাখবো কোনো বাক্যে যদি সিন্স বা ফর থাকে তাহলে ওই সেন্টেন্সটা পারফেক্ট টেন্স হয়। সো হয়তো বা হ্যাভ হ্যাজ এরকম ব্যবহার দেওয়া থাকবে না, কিন্তু আমাদের সিন্স এবং ফর দেখে বুঝতে হবে এখানে হ্যাভ হ্যাজ এর ব্যবহার হতে পারে। অর্থাৎ আমরা ক্লিয়ার কাট এটুকু মনে রাখবো, কোনো বাক্যে সিন্স অথবা ফর থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন আই হ্যাভ লিভড হিয়ার ফর
সো আমরা এই বিষয়টা খেয়াল রাখবো, সিন্স এবং ফর থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আমরা আরেকটা উদাহরণ যদি লক্ষ্য করি, আই 10 years। আচ্ছা, এই জায়গায় ফর আছে, সেহেতু এটা পারফেক্ট টেন্স হবে, পারফেক্ট টেন্সে গঠন ফর্ম। আচ্ছা, এই জায়গায় ইংলিশ ওয়ার্ডটা কিন্তু আমি ক্যাপিটাল ইউজ করছি, আপনারা খেয়াল করতেছেন ইংলিশ ওয়ার্ডটা সবসময় ক্যাপিটাল অক্ষরে লিখতে হয়। সো এই বিষয়টা একটু মাথায় রাখবেন। এই জায়গায় ফর আছে, ফর 10 years। আরেকটা বিষয় বলে রাখি, সিন্স সিন্স মানে থেকে বোঝায়, আর ফর মানে ধরে বোঝায়। আমরা এই দুইটা ব্যবহার কিন্তু অনেকে ভালো করে জানি না, অনেকেই অনেকভাবে বোঝায়, পিরিয়ড অফ টাইম, স্টার্টিং পয়েন্ট অফ টাইম, এভাবে বললে অনেকে আমাদের ভুল হয়। আমরা ভর্তি পরীক্ষায় কিংবা এমসিকিউ পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় আমরা ভুল করে থাকি, সেহেতু আমরা বাংলা মিনিংটা একটু লক্ষ্য করলে আমাদের সঠিকটা বের হয়ে যাবে। সেই জায়গায় আমি যদি বাংলা মিনিংটা বলি, সিন্স মানে কি? সিন্স মানে হচ্ছে থেকে, আর ফর মানে হচ্ছে দড়ি। আচ্ছা, এই জায়গায় যদি আমরা লক্ষ্য করি, আই হ্যাভ স্টাডিড ইংলিশ সিন্স অথবা ফর 10 years। আমরা যদি সিন্স বলি তখন আমরা থেকে বোঝাচ্ছে, তাহলে অতটা এরকম দাঁড়ায়, আই হ্যাভ স্টাডিড ইংলিশ, আমি ইংরেজি পড়তেছি থেকে 10 বছর থেকে। আসলে 10 বছর কিন্তু থেকে হয় না, 10 বছর ধরে হয়। সে অনুযায়ী এই জায়গায় ফর ব্যবহার করতে হবে। আর উপরের বাক্যটাতেও সেম, আই হ্যাভ লিভড হিয়ার সিন্স 2020, মানে আমি এখানে 2020 সাল থেকে বসবাস করতেছি। এখানে কিন্তু 2020 সাল ধরে হবে না, 20 সাল থেকে আমি বসবাস করতেছি। সো এই জায়গায় সিন্স হবে। সো আজকের ক্লাসের আমি একটা গোল্ডেন সামারি করে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করবেন। মডাল ভার্বের পরে সাধারণত B1 হয়। আচ্ছা, আজকের পুরো ক্লাসের আমরা একটা গোল্ডেন সামারি করি। মডাল ভার্বের পরে সাধারণত ভার্বের বেস ফর্ম হয়, এটা পড়ানো হয়েছে। ডিড থাকলে এরপরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়। টু যখন ইনফিনিটিভ হিসাবে কাজ করবে তখন এরপরে ভার্বের B1 ব্যবহৃত হবে। টু যখন প্রিপোজিশন বি ইউজ টু, গেট ইউজ টু, উইথ এ ভিউ টু, অবজেক্ট টু, এগুলা যখন থাকবে তখন ভার্বের সাথে আইএনজি ফর্ম হবে। আর প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন ভার্বের সাথে এস বাই যোগ হবে। আর কোনো বাক্যে সিন্স অথবা ফর থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে হ্যাভ, হ্যাজ প্লাস V3। সো এই রুলটা একটু বেশি বেশি করে খেয়াল করবেন, এটা বিভিন্ন পরীক্ষায় আসে, আর এইটা পরীক্ষায় আসে, আর এগুলা মানে বেশি 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 আসে, এটাও আসে। তো আমি আজকে যে কয়েকটা রুল দেখাচ্ছি এই সবগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো থেকেই সাধারণত রাইট ফর্ম ভার্বের কোয়েশ্চন আসে। সো আমি এর মধ্যে থেকে আবার আরো কিছু দিয়ে দিলাম সিন্স ফর, এই সিন্স ফর থেকে বেশি পরিমাণে আসে। আজকে আমরা রাইট ফর্ম ভার্বের গুরুত্বপূর্ণ কিছু নিয়ম একসাথে দেখলাম। আশা করি ভিডিওটা তোমাদের অনেকটা উপকারে আসবে। ভিডিওটা যদি তোমাদের একটু উপকারে এসে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারো। এবং আমি যদি ইন্সপায়ার পাই তোমাদের কাছ থেকে, তোমাদের সাপোর্ট পাই, তাহলে অবশ্যই আমি পরবর্তীতে এরকম আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইংরেজি রুল নিয়ে হাজির হব, কিংবা তোমাদের বাংলা কিংবা তোমাদের যারা মানবিকে পড়ো, তোমাদের যুক্তিবিদ্যা থাকতে পারে, এই সাবজেক্টগুলাও নিয়ে আমি আলোচনা করব। যেগুলোতে তোমাদের সমস্যা আছে কমেন্ট করে জানাতে পারো, যে কোনো সমস্যা আমি ইনশাল্লাহ